নমস্কার, গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প কুমুদের বন্ধু। কলিকাতার বিখ্যাত ঔষধ বিক্রেতা রজনীকান্ত সোম মহাশয়ের পুত্র কুমুদনাথ আজ লন্ডনে মহাবিপন্ন। পিতার জীবিতকালেই ভেষজ রসায়ন অধ্যয়ন করিবার জন্য সে বিলাতে আসিয়াছিল। ধনী পিতার একমাত্র পুত্র কুমুদ যখন যত টাকা চাহিত পিতা তাহাই পাঠাইয়া দিতেন। মাসিক বরাদ্দ অন্যান্য ছাত্রের অপেক্ষা কুমুদের অনেক অধিক ছিল, সুতরাং তাহার চাল অত্যন্ত লম্বা হইয়া পড়িয়াছে। 2 বৎসর পিতার মৃত্যু হইয়াছে। তাহার পিসে মহাশয় এবং দোকানের ম্যানেজার ব্যবসায় চালাইতেছেন। ম্যানেজারের আমল হইতে কুমুদের টাকার যোগান কিঞ্চিত কম পড়িয়া গিয়াছে বটে, কিন্তু মাসে মাসে নিয়মিতভাবেই টাকা আসিত। এদিকে 2-2.5 মাস আর টাকা আসে নাই। কুমুদ প্রতি সপ্তাহে চিঠি লিখিয়া তাগিদ করিয়াছে, ইদানিং 2খানা টেলিগ্রামও করিয়াছে, কিন্তু এ পর্যন্ত কোনো উত্তর পায় নাই। আজ সোমবার, ভারতবর্ষীয় ডাক আসিবে। চিঠির মধ্যে টাকার ড্রাফট আসে কিনা আসে এই চিন্তায় গতরাত্রি কুমুদের ভালো করিয়া নিদ্রা হয় নাই। 7টা না বাজিতেই আজ সে শয্যা ত্যাগ করিল। অন্যদিন 8টার পূর্বে তাহার নিদ্রাভঙ্গ হয় না। লন্ডনের ওয়েজওয়াটার নামক অংশে রুমস লইয়া সে বাস করে। প্রতি সপ্তাহে ল্যান্ডলেডিকে টাকা দিবার কথা। আজ 2 মাসকাল কুমুদ তাহাকে একটি পয়সাও দিতে পারে নাই। উপরন্তু বন্ধু বান্ধবগণের নিকট কাহারো কাছে 2 পাউন্ড, কাহারো কাছে 4 পাউন্ড এইরূপ করিয়া অনেক টাকা ধার করিয়া ফেলিয়াছে। আজ ডাকে 3 মাসের টাকাটা যদি আসিয়া পড়ে তবেই মঙ্গল, নচেত কুমুদকে মহা কষ্টে পড়িতে হইবে। শয়নকক্ষটির আসবাবগুলি সুন্দর ও মহার্ঘ। চারিদিকের দেওয়াল ধূসর ও স্বর্ণবর্ণ চিত্রিত কাগজে আবৃত। মেঝের উপর পুরু গালিচা পাতা। দেওয়ালের এক স্থানে একটি মোটা রেশমের ফিতা ঝুলিতেছে। কুমুদ উঠিয়া তাহার হাতলটি টানিয়া ধরিল। 1 মিনিট পরে গৃহদাসী দ্বারের বাহিরে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, কি মহাশয়, ডাক আসিয়াছে? না, এখনো আসে নাই। গরম জল লইয়া আইসো। গরম জল আসিলে মুখ ধুইয়া কুমুদ পোশাক পরিতে আরম্ভ করিল। পরিধান শেষে সোনার সিগারেট কেসটি খুলিয়া দেখিল একটিও সিগারেট নাই। গতকল্য তাহার সিগারেট ফুরাইয়াছিল, অর্থাভাবে নূতন বাক্স কিনিতে পারে নাই। সে তখন ম্লান মুখে প্যান্টালুনের 2 পকেটে 2 হস্ত প্রবেশ করাইয়া দিয়া খোলা জানালার কাছে দাঁড়াইল। মে মাস, বাহিরে রৌদ্র ঝাঁঝা করিতেছে। বড় বড় শব্দ করিয়া দুগ্ধ বিক্রেতার গাড়ি, রুটিওয়ালার গাড়ি বাড়ি বাড়ি যোগান দিয়া ফিরিতেছে। ক্রমে দূরে ডাকওয়ালার মূর্তি দেখা গেল। ক্রমে সে এই বাড়ির নিকটবর্তীও হইল। কুমুদ তখন ক্ষিপ্রপদে নিচে নামিয়া গেল। চিঠি আসিল, কিন্তু কই, সোম কোম্পানির ছাপা লেফাফা তো নাই। ম্যানেজারের পত্র আসে নাই, টাকা আসে নাই। কুমুদের মাথা ঘুরিতে লাগিল। অন্যান্য পত্রগুলি লইয়া ধীরে ধীরে সে নিজ শয়নকক্ষে ফিরিয়া আসিল। সেগুলি পড়িতে পড়িতে এই পত্রখানি পাইল। কলিকাতা, 24শে এপ্রিল। ভাই কুমুদ, তোমার পত্র গত রবিবার দিন পাইয়াছি। তোমার টাকা যাইতে কেন বিলম্ব হইতেছে জানিবার জন্য সোমবার দিন তোমাদের আপিসে গিয়াছিলাম। ম্যানেজার বাবুর সাক্ষাৎ পাইলাম না। দোকানে যিনি ছিলেন তিনি বলিলেন, ম্যানেজার বাবু আজকাল দোকানে বড় আসেন না। বাজারে গুজব, সোম কোম্পানি ফেল হইবে। তোমার পিতার মৃত্যুর পর হইতে তোমার পিসে মহাশয়ের সহিত
যোগ সাজসে ম্যানেজার বাবু নাকি দোকানের টাকা ভাঙিতে আরম্ভ করেন। দোকানের দেনার দায়ে তোমাদের বসত বাটিখানি নিলাম হইয়া গিয়াছে। উহা নাকি তোমার পিসে মহাশয় একজনের বেনামিতে কিনিয়া লইয়াছেন। আমি বিশ্বস্ত সূত্রে অবগত হইলাম আগামী 1 জুন তারিখে ম্যানেজার ইনসলভেন্সির দরখাস্ত করিবেন। দোকানের জিনিসপত্র তিনি সরাইতেছেন এবং মিথ্যা হিসাবাদিও প্রস্তুত করিতেছেন। তুমি যদি 1 জুনের পূর্বে আসিয়া পৌঁছিতে পারো এবং ম্যানেজারকে দত্ত ক্ষমতাপত্র প্রত্যাহার করিয়া লও, তবেই তোমার দোকানটি বাঁচে, নইলে সর্বস্বই গেল। কোনো অ্যাটর্নি বন্ধুর নিকট সকল বিষয়ে অবগত হইয়া আমি তোমাকে এ পত্র লিখিলাম। আমরা সকলে ভালো আছি। তোমার শীঘ্র আসা একান্ত আবশ্যক। তোমার স্নেহের হরিপদ। পত্র পড়িয়া কুমুদ মাথায় হাত দিয়া বসিয়া রহিল। আজ 13 মে। 17 মে শুক্রবার মার্সেলস হইতে P&O কোম্পানির জাহাজ ছাড়িবে। সে জাহাজ ধরিতে পারিলে 31 মে বোম্বাই এবং 2রা জুন কলিকাতায় পৌঁছানো যাইবে। নিষ্ফল। সময় মতো পৌঁছানো যাইতে পারে এমন কোনো ফরাসি বা ইতালীয় জাহাজ যদি থাকে। আর ভাড়ার টাকা হাতে গোটা 5-6 পেনি মাত্র আছে, আর তো কিছুই নাই। কুমুদ জানিত ফরাসি ও ইতালীয় জাহাজে 3rd ক্লাসও আছে, অপেক্ষাকৃত অল্প ভাড়া, যদি ধার করিয়া সংগ্রহ হইয়া ওঠে। দাসীকে ডাকিয়া কুমুদ বলিল, আমাকে শীঘ্র 1 পেয়ালা চা এবং কিছু খাবার আনিয়া দাও, আমি এখনই বাহির হইব। 15 মিনিট পরে দাসী 2টি সিদ্ধ ডিম, কয়েক টুকরা রুটির টোস্ট, মাখন ও মামলেট এবং চা আনিয়া দিল। তাড়াতাড়ি কোনো মতে তাহাই গরাধ্যকরণ করিয়া ছড়ি লইয়া কুমুদ বাহির হইয়া পড়িল। লাডগেট সার্কাসে টমাস কুক কোম্পানির হেড অফিস। সেখানে গিয়া সংবাদ লইয়া কুমুদ জানিতে পারিল যদি আগামী কল্য এখান হইতে যাত্রা করিতে পারে তবে মার্সেলসে একখানি ফরাসি জাহাজ সে ধরিতে পারিবে। সে জাহাজ সময় মতো বোম্বাই পৌঁছিবে। কুমুদ জিজ্ঞাসা করিল, এত বিলম্বে টিকিট কিনিলে জাহাজে স্থান পাইব তো? কর্মচারী বলিল, এখন গ্রীষ্মকাল, ভারতগামী জাহাজের পক্ষে স্লাগ সিজন। যেসব জাহাজ ভারত হইতে আসিতেছে সেইগুলি যাত্রীতে বোঝাই, স্থান যথেষ্ট হইবে। আমি কিন্তু 3য় শ্রেণীতে যাইব। 3য় শ্রেণীর ভাড়াও কুমুদ জানিয়া লইল। হিসাব করিয়া দেখিল সর্বশুদ্ধ 25 পাউন্ড সংগ্রহ করিতে পারিলে কোনো গতিকে সে কলিকাতায় পৌঁছিতে পারে। কুমুদ তখন বন্ধু বান্ধবগণের নিকট ঋণ প্রার্থনা করিবার জন্য বহির্গত হইল। বেলা যখন 5টা তখন হাইগেটের অমনিবাস হইতে পিকাডিলির মোড়ে কুমুদ নামিল। তাহার মুখ শুষ্ক, চক্ষু বসিয়া গিয়াছে, নিঃশ্বাস জোরে জোরে পড়িতেছে। সারাদিন বন্ধুগণের দ্বারে দ্বারে ঘুরিয়াও 7 পাউন্ডের অধিক সংগ্রহ হয় নাই। এখনো 18 পাউন্ডের অস্থিতি। বন্ধুরা সকলে এখানে থাকিলেও বা হইত। অনেকেই সমুদ্র তীরে গ্রীষ্মযাপন করিতে গিয়াছে। অন্যান্য বৎসর কুমুদও গিয়া থাকে। এ বৎসর কেবল অর্থাভাবেই সে যাইতে পারে নাই। যাহাদের অর্থের অনটন সেই সকল ছাত্রীরাই লন্ডনে পড়িয়া আছে। ধার চাহিতে গিয়া 2-1 স্থানে কুমুদ একটু অপমানিতও হইয়াছে। সে দারুণ অভিমানী। প্রাতে সেই 2টি ডিম খাইয়া বাহির হইয়াছিল। এখনো পর্যন্ত সে আর জলস্পর্শও করে নাই। মানসিক উদ্বেগে ক্ষুধার কথা সে ভুলিয়াই গিয়াছে, কিন্তু তৃষ্ণায় তাহার ছাতি ফাটিয়া যাইতেছিল। অমনিবাস হইতে নামিয়া মোড়ে দাঁড়াইয়া কুমুদ ভাবিতে লাগিল, যাহাদের যাহাদের কাছে যাইবার সে সকলই তো শেষ হইয়াছে। আর 2-4 জন পরিচিত ছাত্র আছে বটে, কিন্তু তাহাদের মধ্যে হইতে 18 পাউন্ড সংগ্রহ হওয়া অসম্ভব। কুমুদ ভাবিতে লাগিল, এখন কি করি? বাসায় ফিরিয়া যাইব?
ফিরিবা মাত্র ল্যান্ডলেডি তাহার সুদীর্ঘ বিলখানি আনিয়া হাজির করিবে। কিয়দ্দূরে একটি উচ্চ শ্রেণীর পানশালার সাইনবোর্ড দেখা যাইতেছিল। কুমুদ তাহার শ্রান্ত পদদয় ধীরে ধীরে সেই দিকে চালনা করিল। সেলুন বারের মধ্যে প্রবেশ করিয়া এক গ্লাস হুইস্কি ও সোডা হুকুম করিল। পরিচারক যথাসময়ে পানীয় আনিয়া দিল। কুমুদ হু হু করিয়া তাহা অর্ধেকের উপর এক নিঃশ্বাসে পান করিয়া ফেলিল। তাহার পর টেবিলের উপর 2 কুনুই রাখিয়া 2 হাতে মুখ আচ্ছাদন করিয়া নিজ অদৃষ্ট চিন্তা করিতে লাগিল। সময় মতো দেশে পৌঁছানো অসম্ভব, সুতরাং সমস্তই গেল। তাহাকে পথের ভিখারি হইতে হইবে। দেশ হইতে টাকা আর আসিবে না। পূর্ব হইতে যাহাদের কাছে ঋণ লইয়াছে তাহাদের টাকা পরিশোধ করিতে পারিবে না। তাহারা বলিবে কুমুদ জুয়াচোর। ল্যান্ডলেডি সম্ভবত উঠিয়া যাইবার জন্য নোটিশ দিবে। বাকি টাকার জন্য জিনিসপত্রগুলি আটক করিবে। পরদিন 1 টুকরা রুটির জন্য ভিক্ষার্থী হইয়া তাহাকে কাহারও দ্বারস্থ হইতে হইবে। কুমুদ মাথা তুলিল। গ্লাসে অল্প যাহা অবশিষ্ট ছিল তাহা পান করিল। পরিচারক প্রবেশ করিয়া তাহার সম্মুখে একখানি তাজা সান্ধ্য সংবাদপত্র রাখিয়া জিজ্ঞাসা করিল, আর 1 গ্লাস আনিব কি? আনো বলিয়া কুমুদ সংবাদপত্র খুলিল। অলসভাবে ইতস্তত চক্ষু বুলাইতে বুলাইতে বড় বড় অক্ষরে 3 ছত্র হেডলাইন দেওয়া অর্ধ কলমব্যাপী একটি সংবাদ দেখিতে পাইল। পড়িয়া জানিল, লিভারপুল নিবাসী একজন সম্ভ্রান্ত বণিক ব্যবসায়ে অনেক ক্ষতিগ্রস্ত হইয়া এবং ঋণ শোধের কোনো উপায় না দেখিয়া গত রাত্রে তিনি আপিস কক্ষে বসিয়া রিভলভারের দ্বারাই আত্মহত্যা করিয়াছেন। পড়িয়া কুমুদ আপন মনে বলিল, ঠিক তো, পথ খুঁজিয়া পাইতেছিলাম না, এই তো পত্র হিয়াছে। পরিচারক হুইস্কির গ্লাস ও বিলখানি আনিয়া দিল। মূল্য দিয়া হুইস্কিটুকু পান করিতে করিতে কুমুদ ভাবিতে লাগিল, কে কাঁদিবে? বাবা নাই, মা নাই, ভাই নাই, বোনেরা আছে, তারা কাঁদিবে। বন্ধু বান্ধবের মধ্যে কেহ কেহ কাঁদিবে। আর না, সে বোধহয় কাঁদিবে না। সাদা কখনো কালোর জন্য কাঁদে। হুইস্কিটুকু নিঃশেষ করিয়া কুমুদ মনে মনে বলিতে লাগিল, যদি বাঁচিয়া থাকি তবে প্রথমটা তো জুয়া চোর খেতাবটি মাথা পাতিয়া লইতে হইবে। তাহার পর জীবিকা সংগ্রহের জন্য এদেশে কত লাঞ্ছনাই যে ভোগ করিতে হইবে, তাহার স্থিরতা কি? বাঁচিয়া কি সুখ হইবে? তার চেয়ে সন্ধ্যার পর হাইট পার্কে বসিয়া গুরুম করিয়া একটি আওয়াজ, এবং সঙ্গে সঙ্গে সব শেষ। কুমুদ যেন কল্পনায় দেখিতে লাগিল, পরদিনের সংবাদপত্রগুলিতে বড় বড় হেডলাইন ছাপা রহিয়াছে, হাইট পার্ক ট্র্যাজেডি, অ্যান ইন্ডিয়ান স্টুডেন্ট শুটস হিমসেলফ উইথ আ রিভলভার। কিয়ৎক্ষণ পরে টেবিল ধরিয়া সে উঠিয়া দাঁড়াইল। তাহার চক্ষু তখন লাল জবা ফুলের মতো। পরিচিত কেহ যদি সে অবস্থায় তাহাকে দেখিতে পাইত তবে ভিতরকার কোনো কথা না জানিয়াও শঙ্কাকুল হইয়া উঠিত। পানশালা হইতে বাহির হইয়া কুমুদ অমনিবাস লইল। হবার্নে একটি বন্দুকের দোকানে গিয়া একটি রিভলভার ও 8 ডজন টোটা খরিদ করিল। কোটের ভেতর দিককার বুক পকেটে সেগুলি লুকাইয়া নিজ কলেজের কমন রুমে গিয়া কতকগুলি পত্র লিখিতে বসিল। কুমুদ বসিয়া একে একে অনেকগুলি চিঠি লিখিল। ভারতবর্ষের জন্য 2খানি মাত্র, বাকিগুলি এখানকার বন্ধু বান্ধবকে, যাহাদের যাহাদের নিকট টাকা ধার লইয়াছিল তাহাদিগকে লিখিল, দেশে আমি পত্র লিখিতেছি, আমার দোকানের যদি কিছু অবশিষ্ট থাকে তবে সেখান হইতে তোমাদের টাকাগুলি পরিশোধ হইবে। তাহা যদি না থাকে তবে ভাই সে টাকা আমায় ঋণ দিয়াছিলে বলিয়া আর মনে করিও না।
তোমাদের হতভাগ্য বন্ধুকে অসময়ে দান করিয়াছিলে বলিয়াই ধরিয়া লইও। ল্যান্ডলেডিকে লিখিল, আমার বহি জিনিসপত্র বেচিয়া তোমার প্রাপ্য টাকা লইও। যদি কিছু উদ্বৃত্ত থাকে তবে তাহা ভিখারীদের দান করিও। আর একজনকে একখানি পত্র কুমুদ লিখিবে ভাবিল। কলম হাতে করিয়া অনেকক্ষণ বসিয়া রহিল। শেষে না লেখাই স্থির করিল। পত্রগুলি পকেটে লইয়া কুমুদ উঠিল। রাত্রি তখন 8টা, কিন্তু গ্রীষ্মকালে এ সময়ে লন্ডনে সুস্পষ্ট দিবালোক। কলেজ হইতে বাহির হইয়া একটা পোস্ট অফিসে 2খানি টিকিট খরিদ করিয়া ভারতবর্ষীয় চিঠি 2খানিতে লাগাইল। সে 2খানি ডাকে ফেলিতে যাইতেছিল, কিন্তু ভাবিল না, অন্যান্য চিঠিগুলির সহিত এ 2খানিও পকেটেই থাকুক। কল্ল পুলিশ এগুলি পোস্ট করিয়া দিবে। পকেটে হাত দিয়া দেখিল রিভলভার ও ডাক টিকিট কিনিয়া 4টি পেনি অবশিষ্ট আছে। অমনিবাসে 1 পেনি এবং হাইড পার্কে যে চেয়ারখানিতে বসিয়া অন্ধকার ও নির্জনতার প্রতীক্ষা করিবে তাহার ভাড়া 1 পেনি দিতে হইবে। বাকি 2টি পেনি থাকে। পৃথিবীতে সে 2টিতে আর তাহার আবশ্যক নাই। ছেলে কোলে করিয়া একজন ভিখারিনী যাইতেছিল। কুমুদ পেনি 2টি তাহাকে দিল। গড ব্লেস ইউ স্যার বলিয়া রমণী সরিয়া গেল। অমনিবাস আসিল। হাইড পার্কের মার্বেল আর্চ নামক ফটকের সম্মুখে কুমুদ যখন নামিল তখন 8:30। হাইড পার্কে প্রবেশ করিয়া সে ভাবিল আর 8 ঘণ্টা। 8 ঘণ্টা পরে অন্ধকার হইবে। এখনো বিস্তর নরনারী পার্কের ভিতর ঘুরিয়া ফিরিয়া বেড়াইতেছে। স্থানে স্থানে ঘাসের উপর জোড়া জোড়া চেয়ার। প্রায় সবগুলিতেই এক এক যুগল মূর্তি বিরাজ করিতেছে। এখানে ওখানে ঘাসের উপর বসিয়া বা শুইয়া লোকে গল্প করিতেছে। জনবহুল অংশ পরিত্যাগ করিয়া কুমুদ নিভৃত স্থানের সন্ধানে বেড়াইতে লাগিল। দিবালোক হ্রাস হইয়া আসিতেছে। শূন্য মনে কুমুদ এক স্থানে দাঁড়াইয়াছিল। এমন সময় হঠাৎ পশ্চাৎ হইতে কে তাহার বাহু স্পর্শ করিল। চমকিয়া ফিরিয়া দেখিল। দেখিবা মাত্র টুপি তুলিয়া বলিল, এথেল, হাউ লাকি। কুমুদ যাহাকে সম্ভাষণ করিল অনুমান 20 বর্ষীয়া যুবতী। তাহার বেশে পারিপাট্য ছিল না। তাহার কথাবার্তা শিক্ষিতা মহিলার মতো নহে। ইংরেজিতে যাহাকে লেডি বলে সে তাহা নহে। সে কোনো হোটেলে ভোজন কক্ষের পরিচারিকা মাত্র। সেই ভোজনশালাতেই বৎসরখানেক পূর্বে ইহার সহিত কুমুদের প্রথম পরিচয়। যুবতী বলিল, যাও যাও, তোমার আর ন্যাকামি করিতে হইবে না। হাউ লাকি। আমাকে দেখিয়া যেন তুমি কত খুশি হইয়াছ। বোধহয় পুরা 1 মাস পরে আজ তোমায় আমায় সাক্ষাৎ। আচ্ছা কুমি, মাই গুডনেস, তোমার চেহারা এমন হইয়া গিয়াছে কেন? তোমার কি অসুখ করিয়াছিল? কুমুদ বলিল, না। সে মনে মনে ভাবিতেছিল, জানিয়া শুনিয়া পৃথিবীতে অন্য কাহারও বিশেষ কোনো অনিষ্ট করিয়াছি বলিয়া তো মনে পড়ে না, কিন্তু ইহার নিকট অপরাধ করিয়াছি। সে অপরাধের জন্য ইহার কাছে আজ ক্ষমা প্রার্থনা করিয়া যাইব। আমাকে সেই সুযোগটি দিবার জন্যই বোধহয় ঈশ্বর দয়া করিয়া ইহাকে এ সময় আনিয়া দিলেন। এথেল বলিল, চলো বেড়াই। কুমি, সত্য এ 1 মাস তুমি ভালো ছিলে? আমার সহিত ছলনা করিতেছ না? যদি ভালো ছিলে তবে 1 মাস আমাদের হোটেলে আসো নাই কেন? টাকা ছিল না বলিয়া? টাকা ছিল না বলিয়া তুমি আমাদের হোটেলে খাইতে আসো নাই কেন? তোমার টাকা কি হইল? 3 মাস দেশ হইতে আমার টাকা আসে নাই। আমাদের ব্যবসায় ফেল হইয়াছে। বলো কি? বলিয়া এথেল শঙ্কিত ভাবে কুমুদের পানে চাহিল।
হাইড পার্কের মধ্যস্থলে সার্পেন্টাইন নামক একটি দীর্ঘিকা আছে। এ সময় ইহারা কথা কহিতে কহিতে সেই সার্পেন্টাইনের নিকট আসিয়া পৌঁছিয়াছিল। এই দীর্ঘিকায় অনেকগুলি ছোট ছোট বোট আছে, তাহা ভাড়া লইয়া লোকে জলবিহার করিয়া থাকে। এথেল বলিল, কুমি ডিয়ার, চলো বোট লইয়া আমরা একটু বেড়াই, অন্ধকারে জলের উপর ভাসিতে বড় আরাম। কুমুদ বলিল, বড় দুঃখিত হইলাম, আমার কাছে ভাড়া নাই, একটি পেনি মাত্র আছে এবং উহাই পৃথিবীতে আমার শেষ পেনি। এথেল বলিল, হোয়াট ডু ইউ মিন? পৃথিবীতে শেষ পেনি মানে কি? কুমুদ বলিল, দেখো সার্পেন্টাইনের ওপারটি বেশ নির্জন, চলো আমরা ওইখানে গিয়া বসি। এথেল বলিল, চলো। সার্পেন্টাইনের তটপ্রান্ত বেষ্টন করিয়া উভয়ে যখন পরপারে পৌঁছিল তখন অন্ধকার হইয়া আসিয়াছে। পার্কের নানা স্থানে বিদ্যুৎ আলোক জ্বলিয়া উঠিয়াছে। আলোক হইতে দূরে একটা চেস্টনাট গাছের নিম্নে জল হইতে অল্প দূরে ঘাসের উপর দুইজনে উপবেশন করিল। এথেল অন্তত এটুকু বেশ বুঝিয়াছে, আজ কুমুদের মনটা বড়ই খারাপ। তাই সে তাহার চিত্ত বিনোদনের জন্য রমণী জনসুলভ নানা কথা নানা গল্প করিতে লাগিল। কিন্তু দেখিল কুমুদ শুনিতে পায় নাই। 2-3 বার পুনরুক্তি করিলে সুপ্তস্থিতের মতো জিজ্ঞাসা করে, কি বলিতেছ? অন্ধকার বেশ গাঢ় হইয়াছে, আকাশে শত শত নক্ষত্র জ্বলিয়া উঠিয়াছে। মৃদু বায়ুভারে নৃত্যশীল সার্পেন্টাইনের বক্ষে সেই নক্ষত্ররাজির প্রতিবিম্ব পতিত হইয়াছে। অর্ধশয়ন অবস্থায় হাতের উপর মাথা রাখিয়া কুমুদ সার্পেন্টাইনের জলের প্রতি এক দৃষ্টিতে চাহিয়াছিল। এথেল বলিল, কি ভাবিতেছ কুমি? কুমুদ বলিল, তুমি শেলির নাম শুনিয়াছ? কে? তোমার কোনো বন্ধু বুঝি? তিনি বিগত শতাব্দীর একজন মহাকবি ছিলেন। বটে, তাহা জানিতাম না। তিনি প্রথমে হেনরিয়েটা নাম্নী এক যুবতীকে বিবাহ করেন। ক্রমে উভয়ের মধ্যে প্রণয় ভাব হয়। তাহার পর একদিন রাত্রিকালে হেনরিয়েটা আসিয়া এই সার্পেন্টাইনের জলে ডুবিয়া মরে। কথাটা শুনিয়া এথেলের দেহ কণ্টকিত হইয়া উঠিল। বলিল, উফ, কি ভয়ানক! তুমি কি করিয়া জানিলে? আমি শেলির জীবনচরিত পড়িয়াছি। শুনিয়া এথেল প্রথমটা স্তব্ধ হইয়া রহিল। শেষে শঙ্কিত চিত্তে কুমুদের দিকে সে চাহিতে লাগিল, কিন্তু অন্ধকারে তাহার মুখভাব কিছুই দৃষ্টিগোচর হইল না। তখন সে এক কৌশল করিল। আবদারের স্বরে এথেল বলিল, আচ্ছা কুমি, আমি যদি সেই হেনরিয়েটার মতো এই সার্পেন্টাইনের জলে গিয়া ঝাঁপ দিই, তাহা হইলে তুমি কি করো? কুমুদ বলিল, আমিও জলে ঝাঁপাইয়া পড়ি, তোমায় তুলিয়া আনি। তুমি সাঁতার জানো? রাদার, দেশে থাকিতে বাজি রাখিয়া গঙ্গা কতবার পার হইয়াছি। এথেলের বক্ষ কাঁপাইয়া একটি আরামের নিঃশ্বাস পড়িল। সঙ্গে সঙ্গে সে বলিল, থ্যাংক গড। কুমুদ বলিল, কেন এথেল? থ্যাংক গড বলিলে কেন? এথেল নীরব। কুমুদ আবার জিজ্ঞাসা করিল, তোমার কি সন্দেহ আজ আমি সার্পেন্টাইনে ডুবিয়া আত্মহত্যা করিব? এথেল কাঁদো কাঁদো হইয়া বলিল, যাও, আমি বলিব না। কুমুদ মনে মনে বলিতে লাগিল, আশ্চর্য! পৃথিবী হইতে চির বিদায় গ্রহণ করিবার সময় এ কে আসিয়া ছল ছল নেত্রে আমার পথরোধ করিয়া দাঁড়ায়? আমার স্বদেশিয়া নহে, স্বজাতিয়া নহে, এমনকি আমার স্ববর্ণাও নহে, আমার কেহই নহে। ইহার এত ব্যথা কেন? কুমুদের 2টি চক্ষু হইতে 2 ফোঁটা জল গড়াইয়া পড়িল। আরো 2-4 কথার পর কুমুদ বলিল,
দেখো এথেল, আমি তোমার কাছে অপরাধী। আমার অপরাধ তুমি ক্ষমা করিবে কি? এথেল বলিল, কি অপরাধ? মনে বুঝিয়া দেখো, আমি কি তোমার প্রতি কোনো অন্যায় করি নাই? কুমুদের হাতটি ধরিয়া এথেল বলিল, কেন তুমি আজ এ কথা বলিতেছ? তাহার স্বর কাঁদো কাঁদো। কুমুদ বলিল, কেহ যদি কাহারও নিকট কোনো অপরাধ করে, ক্ষমা প্রার্থনা করে নাকি? তুমি আমায় ক্ষমা করো এথেল। কুমুদের হাতটি ছুড়িয়া দিয়া এথেল বলিল, যাও, তুমি যদি এসব বলবে তবে আমি কাঁদিব। তুমি আজ এমন হইয়াছ কেন? তাহার ভাব দেখিয়া কুমুদ তাহাকে সান্ত্বনা দিতে লাগিল। কুমুদ অর্ধশয়নভাবে পড়িয়াছিল। এথেল নিকটে বসিয়াছিল। আর কিছুক্ষণ এ কথা সে কথার পর এথেল খেলার ছলে কুমুদের কোটের বোতাম ধরিয়া টানিতে লাগিল। হঠাৎ একটা স্থলে কোনো পদার্থ আছে অনুভব করিল। ক্ষিপ্র হস্তে কুমুদের পকেট হইতে সে জিনিসটি টানিয়া বাহির করিয়া রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল, কুমি, এ কি? কুমুদ বলিল, ওটা রিভলভার। রিভলভার কেন? রাত বিরাত পথে ঘাটে বেড়াই, সঙ্গে থাকা ভালো। দাও, ঘাঁটিও না। কিন্তু ইহার মধ্যে এথেল বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া কুমুদের কথা শেষ হইতে না হইতে দ্রুত পদে জলের দিকে ছুটিল। কি করো, কি করো বলিয়া কুমুদও তাহার পশ্চাৎ ধাবন করিল। জলের নিকট গিয়া তাহার ব্লাউজের পশ্চাৎভাগ চাপিয়া ধরিল। তন্মুহূর্তেই এথেল সার্পেন্টাইনের মধ্যভাগ লক্ষ্য করিয়া প্রাণপণ বলে রিভলভারটি নিক্ষিপ্ত করিল। জলের কোনো অদৃশ্য অংশ হইতে কপ করিয়া একটা শব্দ শোনা গেল। নরশনীতের পরিবর্তে সেই শিশু রাক্ষস স্বীয় অগ্নিময়ী তৃষা জলেই নিবারণ করিতে বাধ্য হইল। এথেলের হস্ত বজ্রমুষ্টিতে ধারণ করিয়া কুমুদ বলিল, শয়তানি, এ কি করিলি? এথেল বলিল, শয়তান? খুব করিয়াছি, বেশ করিয়াছি, আমার খুশি। আমার হাত ছাড়ো, লাগে। কুমুদ বলিল, ভাবিয়াছিস রিভলভার ভিন্ন আমার অন্য উপায় নাই? এথেল বলিল, উফ, আমার হাত কাটিয়া গেল, লাগে যে, ছাড়ো না। কুমুদ তাহার হাত ছাড়িয়া দিল। ধীরে ধীরে পূর্বস্থানে আসিয়া বসিল। এবার শয়ন করিল না। এথেল ফিরিয়া আসিয়া বলিল, দেখো দেখি কি করিয়াছ। আমার রিস্টলেট ভাঙিয়া কবজির মাংসের মধ্যে প্রবেশ করিয়াছে। উফ বলিয়া সে হাত ঝাড়িতে লাগিল। পকেটে দিয়াশালাই ছিল। একটা জ্বালিয়া কুমুদ দেখিল এথেল সত্য বলিয়াছে। এনামেলের চুড়ি ভাঙিয়া খানিকটা এথেলের কবজিতে প্রবেশ করিয়াছে, রক্ত পড়িতেছে। দেখিয়া কুমুদ তাড়াতাড়ি তাহাকে জলের ধারে লইয়া গেল। ভাঙা চুড়িটুকু তুলিয়া রুমাল ভিজাইয়া স্থানটি ধুইয়া দিল। গোটা কত ঘাস ছিঁড়িয়া সেগুলো বেশ করিয়া চিবাইয়া ক্ষতস্থানে লেপন করিয়া দিল। তাহার পর রুমাল ছিঁড়িয়া জলপট্টি বাঁধিয়া দিল। স্নেহস্বরে জিজ্ঞাসা করিল, এখনো বড় জ্বালা করিতেছে এথেল? এথেল বলিল, না, একটু কমিয়াছে। বাস্তবিক এথেল, আমি একটা জানোয়ার। এসো বলিয়া উভয়ে পূর্বস্থানে ফিরিয়া গেল। বসিয়া কুমুদ বলিল, বড় লাগিতেছি কি? চলো কোনো ডাক্তারখানায় গিয়া ভালো করিয়া ব্যান্ডেজ বাঁধাইয়া দিই। এথেল বলিয়া উঠিল, এক পেনিতে কি ব্যান্ডেজ হয়? একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কুমুদ বলিল, ঠিক, ভুলিয়া গিয়াছিলাম। এথেল বলিল, আমরা বাহিরে যাই, চলো। ডাক্তারখানায় নয়, কোনো একটা রেস্তোরাঁয় চলো। আমার কাছে টাকা আছে, আমার বড় ক্ষুধা পাইয়াছে। কুমুদ বলিল, তুমি কি ডিনার খাইয়া আসো নাই? সে তো 7টার সময় খাইয়াছি।
এ 3-4 ঘন্টায় আবার ক্ষুধা পায় না বুঝি? তুমি কখন ডিনার করিয়াছ? খাই নাই। খাও নাই? চা? চাও খাই নাই। লাঞ্চ? লাঞ্চও খাই নাই। বাড়ি হইতে 8টার সময় 2টি ডিম 2খানি টোস্ট খাইয়া বাহির হইয়াছিলাম, তাহার পর হইতে আর কিছুই খাই নাই। শুনিয়া এথেল বলিল, সারাদিন কিছুই খাও নাই? চলো চলো, আর 1 মুহূর্ত বিলম্ব নয়। ফটকের বাহিরে হইয়া উভয়ে একটি ভোজনশালায় প্রবেশ করিয়া এথেল জিজ্ঞাসা করিল, কোনো প্রাইভেট সেলুন খালি আছে? পরিচারিকা একটু মৃদু হাসিয়া বলিল, আছে মহাশয়া, আসুন। প্রাইভেট সেলুনে উভয়ের জন্য খাদ্যদ্রব্যাদি আসিল। এখানে আর কেহ প্রবেশ করিতে পারিবে না, এমনকি না ডাকিলে পরিচারিকাও আসিবে না। কিঞ্চিত পানাহারের পর কুমুদের দেহে যেন নব প্রাণ সঞ্চার হইল। আহারাদি শেষ হইলে পরিচারিকা আসিয়া টেবিল পরিষ্কার করিয়া লইয়া গেল। চেয়ার ছাড়িয়া সোফার উপর আরাম করিয়া দুইজনে উপবেশন করিলে এথেল বলিল, আচ্ছা কুমি, তোমার এ পাগলামি কেন উপস্থিত হইল বলো তো? প্রথমে কুমুদ কিছুই প্রকাশ করে না, অনেক পীড়াপিড়ির পর নিজের অবস্থা বলিতে আরম্ভ করিল। আদ্যপান্ত সমস্ত বর্ণনা করিয়া শেষে বলিল, এই অবস্থায় এথেল, আমি আত্মহত্যা ছাড়া আর কি করিতে পারি বলো? আমার আর কি উপায় আছে? আজ না হয় তুমি বাধা দিলে, কাল হোক পরশু হোক, ওই পথ ভিন্ন আমার আর কোনো পথ আছে? যদি তাহা না করি অনাহারে মরিতে হইবে, তাহার চেয়ে। এথেল বলিল, কত পাউন্ড হইলে তোমার দেশে যাওয়া হয় বলিলে? 25 পাউন্ড। কাল সন্ধ্যার ট্রেন, শেষ ট্রেন? হ্যাঁ। কাল কতক্ষণ অবধি টাকা পাইলে তোমার কাজ চলিবে? বেলা 3টা। আচ্ছা, আমি চেষ্টা করিয়া দেখি। কুমুদ আশ্চর্য হইয়া বলিল, তুমি তুমি 25 পাউন্ড কোথা পাইবে এথেল? এথেল বলিল, 10 পাউন্ড আমার নিজেরই আছে, পোস্ট অফিসে আছে, যখন খুশি বাহির করিতে পারিব। বাকি 15 পাউন্ড আমি সংগ্রহ করিবার চেষ্টা করিব। যদি আমি সফল হই, তাহা হইলে তুমিও সকল কুমতলব পরিত্যাগ করিবে তো? করিব। আচ্ছা, কাল বেলা 3টার সময় তুমি চান্সেরি লেন ও ফ্লিট স্ট্রিটের মোড়ে থাকিও, আমি আসিব। যদি সংগ্রহ করিতে পারি, সেই সময় তোমায় দিব। বেশ। রাত্রি তখন 11:30। ভোজনশালা হইতে বাহির হইয়া দুইজনে এথেলের বাসার দিকে অগ্রসর হইল। সে প্রায় 2 মাইল পথ। ঘরের বাহিরে যখন তাহারা পরস্পরের নিকট বিদায় গ্রহণ করিল, তখন ইংরেজি তারিখ পরিবর্তিত হইয়া গিয়াছে। পরদিন নির্দিষ্ট স্থানে ও সময়ে কুমুদ এথেলের সাক্ষাৎ পাইল। রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? টাকা সংগ্রহ হইয়াছে। কুকের আপিসে চলো, টিকিট কিনিয়া ফেলা যাও। তুমি আমার সঙ্গে আসিবে? তোমার কাজ? এথেল হাসিয়া বলিল, আমার তো ছুটি। আমার এই পটি বাঁধা হাতে পরিবেশন করিলে কেহ তো খাইবে না, তাই ম্যানেজার হাত ভালো না হওয়া অবধি আমি ছুটি দিয়াছেন। সুবিধাই হইয়াছে, নইলে টাকার চেষ্টায় ঘুরিয়া বেড়াইবার সময় পাইতাম না। দুইজনে কুকের আপিসে গিয়া টিকিট ক্রয় করিল। সন্ধ্যা 8টার সময় ভিক্টোরিয়া স্টেশন হইতে কুমুদের ট্রেন ছাড়িবে। দুইজনে একত্র ডিনার খাইয়া যথাসময়ে স্টেশনে গিয়া পৌঁছিল। কুমুদ বলিল, এথেল, তোমার এই উপকার জীবনে আমি ভুলিব না। যদি আমার ব্যবসায়টিকে বাঁচাইতে পারি, 2 মাস পরেই তোমার এই টাকা আমি পাঠাইয়া দিব।
এথেল কোনো উত্তর করিতে পারিল না। অশ্রু বাষ্পে তাহার কণ্ঠ রোধ হইয়াছিল। ক্রমে গাড়ি ছাড়িবার সময় হইল। এথেল বলিল, গুড বাই কুমি, এই বোধহয় আমাদের শেষ দেখা। কুমুদ বলিল, ও কথা কেন বলিতেছ এথেল? এথেল বলিল, যখন উভয়ের মধ্যে ৭,০০০ মাইল ব্যবধান হইয়া পড়িবে, তখন আর তুমি আমায় মনে রাখিবে কি? তোমায় ভুলিব? বাঁচিয়া থাকিতে তো নয়। এথেল বলিল, ওই বাতি দেখাইতেছে, গাড়িতে ওঠো, গুড বাই। গুড বাই নয় এথেল, ওরই ভয়া, যতদিন না আবার দেখা হবে। আবার দেখা হইবে বলিয়া কুমুদ এথেলের হাতখানির উপর নিজ ওষ্ঠযুগল স্পর্শ করিল। গাড়ি ছাড়িয়া দিল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।